ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ ক্লাস 10 এর ফিজিক্সের বা ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে পরিবেশ সম্পর্কে জানতে হবে। আসলে পরিবেশ কি না, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে পরিবেশ হলো আমাদের চারিপাশে গাছপালা, পশু পাখি এবং ঘর বাড়ি নিয়ে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু যদি এখানে একটু আলাদাভাবে বলা হয় যে কোনো উদ্ভিদ বা প্রাণী তার জীবনচক্রের যে কোনো সময়ে যে সমস্ত সজীব বা জড় বস্তুগুলির দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে, যে সমস্ত সজীব বা জড় বস্তুগুলির দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে বলা হয় পরিবেশ। ঠিক আছে, তাহলে পরিবেশ এখানে সজীব বস্তু মানে সজীব বস্তু বলতে কি বোঝানো হয়েছে? সজীব বস্তু বলতে গাছ, তারপরে পশু, পাখি ইত্যাদিকে বোঝানো হয়েছে। সমস্ত সজীব প্রাণীদেরকে বোঝানো হয়েছে সজীব বস্তু বলতে, ঠিক আছে। আবার জড় বস্তু বলতে কাদেরকে বোঝানো হয়েছে? জড় বস্তু বলতে ইট, কাঠ, পাথর ইত্যাদি ইত্যাদি বস্তু সমূহকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমাদেরকে আসল জায়গাটা শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে পরিবেশের ভাবনা এই অধ্যায়ে আমরা সাধারণত পরিবেশ বা বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডলের গঠন, ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়, তার কি কি ভাগগুলো রয়েছে, ঠিক আছে। রাসায়নিক দিক থেকে কটি ভাগে ভাগ করা যায় বায়ুমণ্ডলকে, ঠিক আছে। উচ্চতা এবং উষ্ণতার ভিত্তিতে কটি ভাগে ভাগ করা যায় বায়ুমণ্ডলকে, সে সমস্ত বিষয়গুলো আমরা আজকে এই অধ্যায়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখা যায়, আচ্ছা বায়ুমণ্ডল কি না, বায়ুমণ্ডল মানে এই বায়ুমণ্ডলের গঠন, তারপরে হচ্ছে বায়ুমণ্ডল কটি ভাগে ভাগ করা যায়, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে বায়ুমণ্ডল কাকে বলে, ঠিক আছে। বায়ুমণ্ডল কি জিনিসটা, কি বায়ুমণ্ডল, ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডল কি না, বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিমি উচ্চতা পর্যন্ত, তাহলে ভূপৃষ্ঠ থেকে 1600 কিমি উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় আবরণ, মানে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, যে অদৃশ্য বায়ুমণ্ডলকে আমরা দেখতে পাইনি খালি চোখে, অদৃশ্য গ্যাসীয় আবরণ, ঠিক আছে। যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঢেকে রাখে, তাকে বায়ুমণ্ডল বলে। ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1600 কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রাখে, মানে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ মানে একটা গ্যাসের আবরণ যেটা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রাখে, সেটাকে বলা হয় বায়ুমণ্ডল, ঠিক আছে। তাহলে এই বায়ুমণ্ডলকে আর উচ্চতা এবং উষ্ণতার ভিত্তিতে
যত উপরের দিকে যাওয়া যায় তত উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকে, ঠিক আছে। সমস্ত স্তরের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা কমে না, কোনো কোনো স্তরের ক্ষেত্রে বাড়ে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং চাপ উভয়ই কমতে থাকে। তাহলে আমরা একে একে সেই স্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো। দেখো, বায়ুমণ্ডলকে উচ্চতা এবং উষ্ণতার ভিত্তিতে, উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন এবং চাপের পরিবর্তনের ভিত্তিতে বায়ুমণ্ডলকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে উচ্চতা এবং উষ্ণতার ভিত্তিতে, মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন এবং উষ্ণতা এবং চাপের পরিবর্তন, একথা যদি লিখি তাহলে উষ্ণতা এবং চাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করা যায়, 5টি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে ট্রপোস্ফিয়ার কাকে বলে? না, ট্রপোস্ফিয়ার হলো, দেখো ট্রপোস্ফিয়ার কাকে বলে? ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে, মানে ট্রপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠ সংলগ্ন একটা স্তর। তাহলে ভূপৃষ্ঠ থেকে 12 কিমি উচ্চতা পর্যন্ত, স্তরটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। এই ট্রপোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারকে আরেকটা নামে ডাকা হয় ক্ষুব্ধমণ্ডল নামে, ঠিক আছে। তার কারণ হলো, তাহলে ট্রপোস্ফিয়ার কি? ট্রপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠ সংলগ্ন একটা স্তর, এটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে কি হয় না, এখানে হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং চাপ উভয়ই কমতে থাকে। এখানে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে, ঠিক আছে। তাহলে এখানে কি হয় না, এখানে দেখো, এখানে বায়ুমণ্ডলের সমস্ত ভরের, এখানে বায়ুমণ্ডলের ভরের প্রায় 75% ভরে কিন্তু এখানে বর্তমান, ঠিক আছে। এখানে কি আরেক নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, একে আরেকভাবে ডাকা হয় ক্ষুব্ধমণ্ডল নামে ডাকা হয়। তার কারণ হচ্ছে, দেখো, তার কারণ হলো এই ট্রপোস্ফিয়ারে কিন্তু বাতাসের মধ্যে ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি বিভিন্ন রকম কণা থাকার কারণে এই অঞ্চলে কি হয় না, ঝড় বৃষ্টির প্রকোপটা বেশি, ঠিক আছে। ঝড় বৃষ্টির প্রকোপটা বেশি বলে এই অঞ্চলটিকে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ঠিক আছে। মানে বাতাস জোরে জোরে প্রবাহিত, মানে ঝড় বৃষ্টির প্রকোপটা বেশি এই অঞ্চলে, এই কারণে কিন্তু এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ওকে, এবার দেখো, আর এখানে বিশেষ কিছু নেই। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা কমতে থাকে, উষ্ণতা এবং চাপও কমতে থাকে। এবং এখানে বায়ুমণ্ডলের মোট ভরের 75% ভরে কিন্তু এই মণ্ডলে, মানে ট্রপোস্ফিয়ারে কিন্তু বিরাজ করে। ওকে, তারপর নেক্সট দেখো 2 নম্বরে কি আছে না, 2 নম্বরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার।
স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার হলো, দেখো স্ট্র্যাটোস্ফিয়ার কি, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এটা, দেখো ট্রপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এর আরেকটি নাম হলো শান্তমণ্ডল, ঠিক আছে শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম হলো শান্তমণ্ডল। এটি 12 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ওকে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডল প্রায় নেই, সেই কারণে কিন্তু সেখানে ঝড় বৃষ্টির প্রকোপ অতটা বেশি নয়, মানে সেখানে ঝড় বৃষ্টি হয় না, সেই জন্য সেটাকে শান্তমণ্ডল বলা হয়, ঠিক আছে। এই মানে স্ট্র্যাটোস্ফিয়ারে এই অঞ্চলের মধ্যে দিয়ে কি হয় না, এই অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু জেট প্লেনগুলো যাতায়াত করে, ওকে। তাহলে কি বলছিলাম না, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, এখানে কিন্তু ঝড় বৃষ্টি মানে এখানে হচ্ছে বাতাসের মধ্যে জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি থাকে না বলে এখানে ঝড় বৃষ্টি হয় না, ঠিক আছে। সেই জন্য এই অঞ্চলটিকে শান্তমণ্ডল বলা হয়। এখানে এই অঞ্চলের মধ্যে দিয়ে জেট প্লেনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু যাতায়াত করে, ওকে। এখানেও কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা হ্রাস পায়, ঠিক আছে। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। আরেকটা জিনিস, যেখানে ট্রপোপজের ক্ষেত্রে এখানে বললাম নি আরেকটা জিনিস, যেটা সেটা হচ্ছে ট্রপোপজ। ট্রপোপজ কি না, ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ারের শেষ, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের শেষ এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু মধ্যবর্তী যে স্তরটি, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে, তার মধ্যবর্তী স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতার কোনো উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, সেই জন্য ওটাকে বলা হয় ট্রপোপজ, ট্রপোপজ, ট্রপোপজ বলা হয়, ঠিক আছে, এটা বলা হয়, ওকে। একই রকম ভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি, স্ট্র্যাটোস্ফিয়ারে আরেকটা জিনিস, স্ট্র্যাটোস্ফিয়ারে হলো মানে ওজোন স্তর, ওজোন স্তর বিরাজ করে স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলের ওজোন বলে একটা স্তর আছে, ওজোন গ্যাসের একটা স্তর আছে, যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত মানে উচ্চতায় অবস্থিত, সরি ভূপৃষ্ঠ থেকে 16 কিমি উচ্চতায় অবস্থিত। তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 16 কিমি উচ্চতায় অবস্থিত, মানে ভূপৃষ্ঠ থেকে 16 কিমি উচ্চতা থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের একটি স্তর আছে, এই জন্য এটাকে আবার ওজোন স্ফিয়ারও বলা হয়, ঠিক আছে, ওজোন স্ফিয়ারও বলা হয়। এটি কি করে না, এটি হচ্ছে সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে আমাদের সমগ্র জীবজগৎকে রক্ষা করে, ঠিক আছে। সেই ক্ষতিকারক রশ্মিটা যদি আমাদের শরীরে পড়তো তাহলে কি হতো, যদি ওই ওজোন স্তর না থাকতো তাহলে কিন্তু সেই ক্ষতিকারক রশ্মির প্রভাবে কিন্তু আমাদের স্কিনের ক্যান্সার হতে পারতো, ঠিক আছে, ত্বকের ক্যান্সার হতো যদি আমাদের শরীরের উপর এসে পড়তো সেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি। তার প্রভাব থেকে কিন্তু এই ওজোন স্তর আমাদেরকে রক্ষা করে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে কি, এটি এবার নেক্সট 3 নাম্বার, নেক্সট 3 নাম্বার হলো কি, 3 নাম্বারে কি, 3 নাম্বার হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে মেসোস্ফিয়ার কি, মেসোস্ফিয়ার দেখো, মেসোস্ফিয়ার এটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বলবো নি, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে, স্ট্র্যাটোস্ফিয়ার বলতে 45 কিলোমিটার উচ্চতা থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হলো মানে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মানে 45 কিলোমিটার থেকে শুরু হয়ে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মেসোস্ফিয়ার। এটি হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর, এই মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর, ঠিক আছে। এখানে হচ্ছে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতাতে তাপমাত্রা হচ্ছে 96 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 96 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই জন্য হচ্ছে এটি সব থেকে শীতলতম স্তর বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার। এখানে কিন্তু জীবন ধারণের কিছু গ্যাস পাওয়া যায়। এখানে মেসোস্ফিয়ারে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস থাকে, নাইট্রোজেন, অক্সিজেন। মেসোস্ফিয়ারে কি থাকে, নাইট্রোজেন, অক্সিজেন এবং অক্সিজেন আয়ন রূপে থাকে, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড আয়ন রূপে থাকে এই স্তরে অর্থাৎ মেসোস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে মেসোস্ফিয়ারে কি থাকে
না, মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর। ঠিক আছে, আমি অত ডিটেলসে বলছি না, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যেগুলো আসার চান্স আছে পরীক্ষাতে, সেগুলো সম্পর্কে শুধু আমি আলোচনা করছি। ঠিক আছে, তো এগুলো জানলেই মানে মোটামুটি সবই ক্লিয়ার হয়ে যাবে আর কি। তাহলে মেসোস্ফিয়ার হলো কি না, মেসোস্ফিয়ার মনে রাখবে শুধুমাত্র এটি হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর, এটা কোশ্চেন দিয়ে দিতে পারে। আর এটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মানে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এখানে কি কি গ্যাস থাকে, এখানে যে সমস্ত গ্যাসগুলো থাকে সেগুলো হলো নাইট্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন আয়ন, সরি অক্সিজেন আয়ন রূপে থাকে, নাইট্রাস অক্সাইড আয়ন রূপে থাকে এই স্তর মেসোস্ফিয়ারে। আর এটি হচ্ছে এর সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা কত, 96 ডিগ্রি, -96 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো নেক্সট হলো 4 নম্বর। 4 নম্বর কি, থার্মোস্ফিয়ার। 4 নম্বরে আছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার 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 ঠিক আছে। দেখো, থার্মোস্ফিয়ার সমস্ত স্তরগুলো, এগুলোতে যেমন এটা হচ্ছে 45 কিলোমিটার থেকে 45 কিমি থেকে 85 কিমি পর্যন্ত বিস্তৃত। 85 কিমি পর্যন্ত বিস্তৃত। এগুলো উপরের যে 3টে স্তর আমরা আলোচনা করলাম, উপরে যে 3টি স্তর সম্পর্কে আমরা আলোচনা সেখানে প্রত্যেকটির ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং চাপ উভয়ই কিন্তু হ্রাস পাচ্ছিল। ঠিক আছে, প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি না, উষ্ণতা এবং চাপ হ্রাস পাচ্ছিল। কিন্তু থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করে, যে থার্মোস্ফিয়ারে এক ধরনের রশ্মি থাকে। ঠিক আছে, থার্মোস্ফিয়ারে এক ধরনের রশ্মি থাকে যার নাম কসমিক রশ্মি। কসমিক রশ্মি ঠিক আছে, কসমিক রশ্মি। এই কসমিক রশ্মির প্রভাবে কি হয় না, থার্মোস্ফিয়ারে এই কসমিক রশ্মি থাকে, তার কারণে থার্মোস্ফিয়ারের যে তাপমাত্রা সেটা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো উপরে উঠে যায়। ঠিক আছে, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে যায় আর কি থার্মোস্ফিয়ারের উষ্ণতা, মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কসমিক রশ্মির প্রভাবে কিন্তু এখানকার তাপমাত্রা হচ্ছে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। ঠিক আছে, আর এটি হচ্ছে বায়ুমণ্ডলের 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, বায়ুমণ্ডল হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি, থার্মোস্ফিয়ারটি। এখানে কিন্তু কসমিক রশ্মির প্রভাবে এখানকার যে তাপমাত্রাটা সেটা কিন্তু প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। কিন্তু সমস্ত স্তরের ক্ষেত্রে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপটা কিন্তু হ্রাস পায়, চাপ কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, ওকে, নেক্সট। আর থার্মোস্ফিয়ারেও কিছু কিছু গ্যাস থাকে। আরেকটা জিনিস যেটা থার্মোস্ফিয়ারে না জানলেই নয়, সেটি হলো থার্মোস্ফিয়ারে বাতাস প্রায় নেই, থার্মোস্ফিয়ারে বাতাস থাকে না। সেই কারণে থার্মোস্ফিয়ারে যে আকাশ সেটা কালো দেখায়। থার্মোস্ফিয়ার স্তরের কিন্তু আকাশ কালো রঙের হয় এবং এখানে কিন্তু বাতাস থাকে না। ঠিক আছে, এই স্তরে কিন্তু বাতাস নেই, প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, সেই জন্য এখানে কিন্তু আকাশ কালো রঙের দেখায়। এবং থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসীয় অণুগুলো সেগুলি আয়ন রূপে অবস্থান করে। তাহলে থার্মোস্ফিয়ারের একটি অংশে কিন্তু গ্যাসীয় অণুগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আয়ন রূপে অবস্থান করে। সেই জন্য থার্মোস্ফিয়ারের আরেক নাম বলা যেতে পারে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ঠিক আছে, আয়নোস্ফিয়ারও বলা যেতে পারে। থার্মোস্ফিয়ারের আরেক নাম কিন্তু আয়নোস্ফিয়ারও বলা যেতে পারে বা বলা হয় আর কি। আয়নোস্ফিয়ার বলা হয়, থার্মোস্ফিয়ার আরেক নাম আয়নোস্ফিয়ার বলা, তার কারণ হচ্ছে থার্মোস্ফিয়ারের একটি স্তরে সমস্ত অণু বা পরমাণুগুলো কি থাকে না, আয়ন রূপে অবস্থান করে। ঠিক আছে, আয়ন রূপে অবস্থান করে, সেই জন্য তাকে আয়নোস্ফিয়ার বলা হয়। আরেকটা জিনিস, এই থার্মোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, যার কারণে কিন্তু আমরা মানে থার্মোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে আমাদের ভূপৃষ্ঠে আসে, সেই কারণে কিন্তু আমরা রেডিও, টিভি ইত্যাদি দেখতে পাই বা শুনতে পাই। ঠিক আছে, ওকে, নেক্সট। আরেকটা জিনিস, নেক্সট হলো এক্সোস্ফিয়ার। নেক্সট 5 নম্বরে কি, এক্সোস্ফিয়ার। এখানে কি, এটি হলো 500 কিমি থেকে 1000 কিমি পর্যন্ত বিস্তৃত। এটি হলো 500 কিমি থেকে 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
তাহলে এক্সোস্ফিয়ার হলো মানে 500 কিমি থেকে 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি, ঠিক আছে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি হয়, ঠিক আছে। আবার আরেকটা জিনিস এখানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্টেশন, মহাকাশ স্টেশন অবস্থান করে এই এক্সোস্ফিয়ারে, ঠিক আছে। আরেকটা জিনিস এক্সোস্ফিয়ারে কি, এক্সোস্ফিয়ারে হিলিয়াম এবং হাইড্রোজেনের মতো গ্যাস থাকে, হিলিয়াম এবং হাইড্রোজেনের মতো গ্যাস পাওয়া যায় এই এক্সোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। এখানে কিন্তু মহাকাশ স্টেশন, কৃত্রিম উপগ্রহ স্টেশন এগুলো কিন্তু এই এক্সোস্ফিয়ারে অবস্থিত। আর বিশেষ কিছু জানার প্রয়োজন নেই এগুলোতে, আশা করছি এগুলোতে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সমস্ত কনসেপ্ট। তাহলে আজকের ভিডিওটা এত দূরেই, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।